শাহ আহমেদ বলছেন যে কেউ যদি মানে ইয়া আলী বলে মুসলমান না হয়েও ওটাও একটা ইসলামিক এক্সপ্রেশন হয়েছে তার। এখন এইরকম কিংবা জাহাঙ্গীরের সেই পানপাত্র সহ সে মদ খেয়েই মুসলমান, মানে আমরা তো মদও খাই, আমরা মুসলমানও। ইসলাম একটা ট্রান্সহিস্ট্রিক্যাল ব্যাপার নাকি হিউম্যানিস্ট্রিক্যাল ব্যাপার, যেটা কিনা প্রতিটা হিস্ট্রিক্যাল কনটেক্সটে তার নতুন চেহারা রূপ নিচ্ছে। ইসলাম এমন একটা ইসলাম হচ্ছে যে ইসলামটা আসলে মডার্ন ইসলাম নয়, যে ইসলামটা অ্যান্টিকুইটি ইসলাম নয়, যে ইসলামটা অ্যান্টিকলোনিয়াল ইসলাম নয়, যে ইসলামটা আইডেন্টিটি পলিটিক্স ইসলাম নয়। কোন ইসলাম? এখনকার যে ইসলামের কনসেপ্ট, ইসলামের এখনকার যে ধারণা, বিশেষ করে সালাফিস্ট আইডিয়া থেকে, কনসেপ্ট থেকে বা ফ্রেমিং থেকে ইসলাম যা, তা এগুলো সবই বেদাতি এবং কাফির মুশরিক। আমরা একটা পপুলিস্ট ঘোরের মধ্যে আছি এই সমাজ। হিন্দু মুসলমান পরিচয়ের বাইনারি দিয়ে পলিটিক্স তৈরি হচ্ছে, জনতুষ্টিবাদী পপুলিস্ট হিস্টোরিওগ্রাফিটাই এখন মূল ব্যাপার বাংলাদেশের পলিটিক্সে। শাহবাগ শাপলা এই ঘটনাগুলি ঘটার প্রেক্ষিত যখন তৈরি হচ্ছিল বাংলাদেশে, সেই সময় থেকে আমরা অনেকেই পরিচয়বাদের ঝুঁকি নিয়ে এবং তার যে আগমন ঘটতেছে বাংলাদেশের পলিটিক্সে সেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। তো সেটা এখন রমরমা একটা অবস্থার মধ্যে আছে। ধন্যবাদ আজকের এই আয়োজনের জন্যে, আয়োজন যারা করেছেন উদ্যোক্তাদেরকে ধন্যবাদ, আপনারা যারা আসছেন, আর মঞ্চে আমার শিক্ষক তুল্য সহ বন্ধুরা সবাইকে ধন্যবাদ। আমি দুঃখিত, আমাকে একটা পারি নাই পরিহার করতে, আমার একটা আয়োজনে যেতে হবে, ফলে আমি একটু বলছি যে আমাকে একটু আগে যেন দেওয়া হয়, এবং আমি খুবই মানে ক্ষতি হবে, আমি শুনতে পারবো না তাদের আলাপটা, কিন্তু আশা করতেছি যে যেহেতু এটা রেকর্ড হচ্ছে ফলে আমি আলোচকদের আলোচনাটা আমি পরে শুনে নিব। আমি খুব লম্বা আলোচনায় যেতে চাচ্ছি না, আমি বলতে পারেন যে কিছু চিন্তার নোকতা আমি শেয়ার করব। এই বইটা পড়তে গিয়ে আমার যা যা মনে হয়েছে তার ব্যাপারে। ঠিক ইতিহাস শাস্ত্রের ইতিহাস চর্চার পদ্ধতি বিষয়ক বিতর্কে আমি যেতে চাই না, সেটার জন্য আরো যোগ্য লোকরা মঞ্চে আছেন। এই বইয়ের একটা মানে বাংলাদেশে এই বইয়ের যে গল্প গাথা সেটার আমি একটু অংশ। আমার যে বন্ধু এই বইয়ের অনুবাদ করলেন ফিরোজ আহমেদ, মূলত এই বই যখন বাংলাদেশে হাজির হওয়া শুরু হলো, পড়া শুরু হলো, সেই সময় থেকে আমাদের বন্ধুত্ব। তো ফলে এই বইয়ের গল্প, এই বইয়ের বিষয় নিয়ে আলাপ আলোচনা দীর্ঘ সময় তার সঙ্গে নানানভাবে নানান আড্ডায় হয়েছে। এবং আমরা তখনই ফিরোজকে বলছিলাম যে অনুবাদ করে ফেলেন। ফিরোজের নিজের খুব আগ্রহ ছিল অনুবাদটা করার, নানান কারণে সেটা প্রকাশিত হতে দেরি হয়েছে, এবং এটা খুবই আনন্দের আমার জন্যে যে এই বইটা শেষ পর্যন্ত অনুবাদ হয়ে ছাপার অক্ষরে আমরা দেখতে পাইলাম। তো এই কারণে সবার আগে ফিরোজ আহমেদকে অভিনন্দন এবং ধন্যবাদ। ধন্যবাদ এই কারণে যে এরকম একটা আকর গ্রন্থের বাংলা ভাষায় থাকাটা খুব দরকার ছিল। এইরকম একটা আকর গ্রন্থ যেটার বহুমাত্রিক পাঠ সম্ভব। এই বইয়ের সীমাবদ্ধতা নিয়ে সেই সময় টনি স্টুয়ার্টের মতন বিখ্যাত ইতিহাসবিদরা যারা বাংলা অঞ্চল নিয়ে কাজ করছেন তারাও সমালোচনা লিখছেন, প্রশংসা করছেন এবং সমালোচনা করছেন। ফলে ওইগুলোর খুব বেশি আমার নতুন বলার নাই, বরং আমি এইখানে বলবো এইটা যে বাংলা ভাষায় ইতিহাস চর্চা যে জায়গাটা এখন বহু বছর ধরে রয়েছে খুব দুর্দশার মধ্যে এক ধরনের, সব ইংরেজিতে পড়তে হয়, ইংরেজিতে বুঝতে হয়, এরকম একটা জায়গায় এরকম একটা বই বাংলা ভাষায় আসলো যে এটা খুবই গুরুত্বপূর্ণ। তার একটা দিক হচ্ছে যে ইতিহাস চর্চা বিষয়ে আমাদের একটা সাধারণ ইতিহাস চর্চার মধ্যে একটা আমরা অনুপ্রেরণা পাচ্ছি, এরকম একটা বই পড়ার ব্যাপারে উৎসাহ জাগবে, সেটা তো বটেই। কিন্তু একই সঙ্গে বাংলা অঞ্চলের ইতিহাস পড়তে গিয়ে, ইতিহাস জানতে গিয়ে, এমনকি বাংলা অঞ্চলের ইতিহাস নিয়ে পপুলার জনপ্রিয় আলাপ আলোচনার মধ্যে, বিশেষ করে যখন কিনা জনতুষ্টিবাদী পপুলিস্ট হিস্টোরিওগ্রাফিটাই এখন মূল ব্যাপার বাংলাদেশের পলিটিক্সে, হিন্দু মুসলমান পরিচয়ের বাইনারি দিয়ে পলিটিক্স তৈরি হচ্ছে, এবং আরো বহুভাবে পরিচয়বাদী রাজনীতি হচ্ছে। সেরকম একটা পরিচয়বাদী রাজনীতির মধ্যে, রাজনীতির ডিসকোর্সের মধ্যে, আলাপ আলোচনার মধ্যে, ভাষের মধ্যে এরকম একটা বই বাংলা ভাষায় থাকা, প্রকাশিত থাকাটা খুবই গুরুত্বপূর্ণ লাগে আমার কাছে। কেন? একটা ধরুন বলি, এই বই পড়তে গেলে লোকেরা, পাঠকরা দেখবেন যে বাংলা অঞ্চলের সাংস্কৃতিক ইতিহাস
কত ব্যাপক এবং গভীর বৈচিত্র্য নিয়ে পরিবর্তনশীল একটা যাত্রার ইতিহাস। আমরা যে মুহূর্তের মধ্যে ইতিহাসকে সরলীকরণ করে একটা সিদ্ধান্তে পৌঁছে এবং একটা পরিচয়বাদী রাজনীতিতে ঢুকে পড়ি, সেই রকম একটা মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে পরিচয়বাদী রাজনীতিতে ঢোকার ক্ষেত্রে, রাজনীতিতে ঢুকে পড়ার ক্ষেত্রে এরকম বই একটু হলেও আমাদেরকে হয়তো বিরত রাখতে সাহায্য করতে পারে, ভূমিকা রাখতে পারে। এটা আমার কাছে খুব দরকারি মনে হচ্ছে। এবং যদি এই বইটা আমরা পড়ি, যারা পড়ি নাই, আমি প্রস্তাব করবো যেন আমরা বইটা পড়ি সবাই। এই বইয়ের সঙ্গে সব ক্ষেত্রে একমত হওয়ার দরকার নাই, কিন্তু এই বইটা পড়া থাকাটা অত্যন্ত দরকার বাংলা অঞ্চলের বা এই পূর্ববঙ্গের সামাজিক সাংস্কৃতিক ইতিহাস বোঝার জন্য, ধর্মের সঙ্গে সংস্কৃতির সম্পর্ক বোঝার জন্য, সংস্কৃতির সঙ্গে ধর্মের সম্পর্ক বোঝার জন্য, এবং তার রাজনৈতিক মাত্রাগুলি কিভাবে পরিবর্তিত হচ্ছে একটা সময় পর্যন্ত, সেইটার ম্যাপিং বুঝতে গেলে এই বইটা আমাদের জন্য একটা অপরিহার্য পাঠ্য বই। কিন্তু এই বই পড়ার বেশ কিছু চ্যালেঞ্জও আছে আমার কাছে লাগে। একটা যেটা বললাম যে আমরা একটা পপুলিস্ট ঘোরের মধ্যে আছি। এই সমাজ, বাংলাদেশের সমাজ, যেটা 24-এর পরে আরো ব্যাপকভাবে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার সতর্কতা আমরা আরো আগে থেকে বলতেছিলাম। আমার এখানে যারা এখানে অনেকেই যারা মনে আছে, বিশেষ করে শাহবাগ শাপলা এই ঘটনার সময় বা এই সময় এই ঘটনাগুলি ঘটার প্রেক্ষিত যখন তৈরি হচ্ছিল বাংলাদেশে, সেই সময় থেকে আমরা অনেকেই পরিচয়বাদের ঝুঁকি নিয়ে এবং তার যে আগমন ঘটতেছে বাংলাদেশের পলিটিক্সে, সেইটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। তো সেইটা এখন রমরমা একটা অবস্থার মধ্যে আছে। এবং আমাদের ইতিহাস বোঝার, সংস্কৃতি বোঝার, ধর্ম বোঝার, সেকুলারিজম বোঝার, কালচার বোঝার যে একটা এক ধরনের স্বাভাবিকীকৃত জ্ঞান তৈরি হয়েছে, যেইটা দিয়ে খুব সহজে সমীকরণ টানা যায় বাইনারিমূলক বা আরো বহু রকম পরিচয়বাদী রাজনীতির, সেই রকম একটা অভ্যস্ততার মধ্যে আমরা আছি আসলে এখন সমাজগতভাবে, ব্যাপকভাবে বিপুল, এই জনগোষ্ঠীর বিপুল একটা অংশ। এইরকম একটা সাংস্কৃতিক রাজনৈতিক পরিপ্রেক্ষিতে, কনটেক্সটে আমরা এই বইটা পড়তে যাচ্ছি। কোনো পাঠই আসলে ইতিহাসের বাইরে থেকে পাঠ করা যায় না। এই বইটা, ইটন যেমন তার ইতিহাস এই বইটা লিখতে গিয়ে তার সময়ে পাওয়া দলিল দস্তাবেজ, তার সময়ের জ্ঞান এবং পদ্ধতি দিয়ে পাঠ করছেন এবং লিখছেন। আমরা যখন এই বইটা এখন পড়বো, যখন এই বইটা ঢাকায় আমরা ইংরেজিতে পড়ছিলাম তখন একরকম অবস্থা ছিল বাংলাদেশের, এখন 2026 সালে বাংলাদেশের অবস্থা একদমই অন্যরকম। তো এই যে দেশকাল সাপেক্ষে আরেকটা টেক্সট পড়া, আরেকটা রচনা প্রতিবারই নতুন করে পড়া হয়। আমাদের এই সময় নতুন করে পড়ার ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ আছে বলে আমার কাছে মনে হয়। আমি তার কয়েকটা শুধুমাত্র উল্লেখ করে আমার আলোচনা শেষ করব। আমি এই বইটা আবার যখন বাংলায় পাইলাম ছাপার অক্ষরে, তখন আমার মনে প্রশ্ন জাগলো যে ইসলাম নিয়ে, কনসেপচুয়াল হিস্ট্রি নিয়ে, কালচারাল হিস্ট্রি নিয়ে যেই রকম গভীর বিতর্ক দুনিয়া জুড়ে চলতেছে, তার একটা খুব সাধারণ সামান্য প্রাথমিক পর্যায়ের সতর্কতা জায়গা হচ্ছে এপিস্টেমোলজিক্যাল অ্যানাক্রোনিজম। আমি আমার এখনকার জ্ঞানতাত্ত্বিক পাটাতন থেকে আগের সময়ের জ্ঞানকে কি ধরবো কি ধরবো না, বিচার করবো কি করবো না, করলে সেটা কতটুকু জাস্টিফাইড হয়। এই যে সংকটটা হয়, এই সংকটে আমরা এই সংকট এড়ায়ে পাঠ করা খুব কঠিন যে কোনো টেক্সট। আমি ওই সতর্কতা এড়ায়ে কয়েকটা প্রসঙ্গ অবতারণা করতে চাই, যেটা পরবর্তী আলোচকরা হয়তো সেই আলোচনাটাকে আমি হয়তো পরে সেটা করে শুনে নিব তারা কি ভাবলেন এই বিষয়ে। কয়েকটা প্রসঙ্গ আমি শুধুমাত্র উল্লেখ করব, ওই অ্যানাক্রোনিজমের ঝুঁকিটা এড়ায় কি কি কথা বলা যেতে পারে। যেমন খুব ইন্টারেস্টিংলি ইটন কনভার্সন কথাটা ব্যবহার করেন নাই। ওনার সাম্প্রতিক সাক্ষাৎকারেও কনভার্সন কথাটা ব্যবহার করেন নাই এবং বলছেন আমি এইটা কেন করিনি সেটাও তিনি বলছেন। এরকম বেশ কিছু সতর্কতা, যেমন এই বইয়ের খুব গুরুত্বপূর্ণ একটা জ্ঞানতাত্ত্বিক একটা কি বলা যায় যে বিন্যাস বা ভিত্তি হিসেবে আমরা দেখতে পাবো, তেমনি তারপরেও বেশ কিছু
কি বলা যায়, যে চিন্তার জায়গাও এই বইটা তৈরি করে। আমাদের সাম্প্রতিক পাঠের অভিজ্ঞতা থেকে এই প্রশ্নগুলো হাজির হয়, আমার মনের মধ্যে হাজির হয়েছে, সেইটা আমি কয়েকটা বলতেছি। কিন্তু এই বই পাঠ করার ক্ষেত্রে এখন যেমন হাজির হবে বেশ কিছু প্রশ্ন, কালচার কি, যেমন ইটন ধর্ম কি এই কিসের সঙ্গে ব্যবহার করলেন, কার সঙ্গে ব্যবহার করলেন? তিনি কি ওয়েবারিয়ান? তিনি কি ক্লিফোর্ড গেটসের সংজ্ঞা নিচ্ছেন? কি নিচ্ছেন? সংজ্ঞা বলতে যা বুঝি আমরা সেটা, উনি কোন ধরনের ধর্ম ব্যাখ্যা নিচ্ছেন, ধর্ম এই জিনিস, এটা কি ব্যাখ্যা নিচ্ছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এখন বিশেষ করে এই ধরা যায় যে গত 1.5-2 দশক জুড়ে ধর্মতত্ত্ব গবেষণায় যে নতুন জায়গা তৈরি হয়েছে, সেইখান থেকে ধর্মকে আসলে আরো নতুন করে বোঝার, পাঠ করার জায়গা আছে। সেইগুলোকে আমরা এই বই পাঠ করার সময় অ্যাপ্লাই করব কি করব না, পাঠ করার কি ফায়দা আছে? আমার কাছে লাগে যে আছে। সেটা নিয়ে আজকে বিস্তারিত আলাপ করার সুযোগ নাই, কিন্তু আমি একটা প্রস্তাব রাখলাম আর কি। খুবই গুরুত্বপূর্ণ ভাবে তিনি আরেকটা শব্দ ব্যবহার করছেন, ইসলামাইজেশন। উনি কিন্তু এক হচ্ছে উনি কনভার্সন বললেন না, কনভার্সন আমি পরে একটু আলাপ করব। আর হচ্ছে উনি ইসলামাইজেশন বলছেন। তো ইসলামাইজেশন বলার সঙ্গে সঙ্গেই আমাদের কিছু কনসেপচুয়াল বা সংজ্ঞাগত, ধারণাগত চ্যালেঞ্জের মধ্যে আমরা পড়ে যাচ্ছি এখনকার জ্ঞানের জায়গা থেকে। যেমন হচ্ছে ইসলাম কি, ইসলাম কাকে বলে? এইটা এখন বাংলা মানে দুনিয়া জুড়ে ইসলামিক স্টাডিজ এবং হিস্ট্রিতে বড় বিতর্কের জায়গা। আপনারা অনেকেই হয়তো শাহাব আহমেদের সঙ্গে অন্যদের বিতর্কের খবর জানেন। হকসনের পরে শাহাব আহমেদের ইন্টারভেনশনটা বিরাট ইন্টারভেনশন, মানে মার্শাল হকসনের ওই বই, বিখ্যাত বই, তারপরে শাহাব আহমেদের বই হোয়াট ইজ ইসলাম, এই বইয়ের যে ইম্প্যাক্ট এই ডিবেটটাকে যেখানে নিয়ে আসছে, সেখানে এই প্রশ্ন তোলাটা এখন বেশ কাণ্ডজ্ঞানেরই যে ইসলাম কি, ইসলামাইজেশন বলতে কি বোঝায়, কি হইলে বলা যায় এটা ইসলামাইজেশন হয়েছে, তার গোড়ার কথাটা ইসলাম কি। যেমন আমি উদাহরণ দিচ্ছি আপনাকে, যেটা টনি স্টুয়ার্ট এবং স্বাধীন সেন এই বইয়ের সমালোচনার জায়গা থেকে বলছিলেন যে ইটন কিন্তু এক ধরনের ইসলামাইজেশনের যে ধরনটা উনি চিহ্নিত করলেন এই বইয়ের মধ্যে, বিরাট প্রকল্প। এই বইটা একটা বিরাট, মানে এক ধরনের বিরাট প্রকল্প ইতিহাসের। তার মধ্যে কিছু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি ইসলামাইজেশনের মধ্যে দিয়ে সমাজে এক ধরনের ধর্মীয় সাংস্কৃতিক রূপান্তর হচ্ছে, তার কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি, কিছু পরিচয়, কিছু মানুষের নতুন রকম পরিচয় তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি, চর্চার মধ্যে নতুন রকম জিনিসপত্র যুক্ত হচ্ছে দেখতে পাচ্ছি, বিশ্বাসের ধরন পাল্টাচ্ছে দেখতে পাচ্ছি, রিচুয়াল প্রথা পাল্টাচ্ছে দেখতে পাচ্ছি। কিন্তু সেইটা কতখানি ইউনিভার্সাল হয়ে উঠছে আর কতখানি পার্টিকুলার হয়ে উঠছে ওই ইসলামাইজেশন প্রসেসের মধ্যে, এইটা একটা বড় বিতর্ক, বড় ভাবনার জায়গা। যেমন আমি যদি উদাহরণ দিই, লালন ফকির কিন্তু ইটনের সময়, মানে যে সময় তার পরের ঘটনা, যদিও ঝরে বললেন, কিন্তু লালন ফকির কিন্তু ইটনের এই টাইম যে কি বলে এটাকে সময় রেখা, তার যে 1204 থেকে 1760, লালন ফকিরের জন্ম কিন্তু, মানে লালন ফকিরের কাজের সময়টা কিন্তু এর পরে। কিন্তু ফকিরি যে ব্যাপার, এই ব্যাপার তো আরো আগের। এবং ইটন যখন কাজ করতেছেন যে সময় ব্যাপ্তি ধরে, এই সময় ব্যাপ্তির মধ্যে ফকিরি জিনিসটা আছে বাংলা অঞ্চলে, এবং সেটা চট্টগ্রাম থেকে শুরু করে বহু বিস্তীর্ণ অঞ্চল পর্যন্ত, কুষ্টিয়া টুষ্টিয়া তো আছেই। তো কিংবা যদি আমরা বাংলার সুফি সাহিত্যের মধ্যে যেসব কনসেপ্ট দেখি, যেসব ধারণার আনাগোনা দেখি, যেসব রিচুয়ালিস্টিক বা আচার প্রথা, উপাসনার ধরন বিষয়ে যেসব চিন্তার ছটা দেখতে পাই, আমরা প্রমাণ দেখতে পাই, সেইগুলাকে আমরা কিভাবে পাঠ করব ইটনের এই ইসলামাইজেশনের জায়গা থেকে? তাহলে ইসলাম কি বারবার প্রশ্ন আসবে। এবং এখন দেখেন এর বাইরে তো ধরেন যে যদি এটাকে আমরা দেখি যে ইসলামাইজেশন একটা মোটামুটি একটা হোমোজেনিটি হাজির করা বা একটা ইউনিভার্সাল কালচারের দিকে নিয়ে যাওয়া, সেইটার আসলে মানে এতখানি ইউনিভার্সাল ভাবে জিনিসটা ঘটছে কিনা, এটা একটা, আমি মনে করি যে এই প্রশ্নটা রাখাটা ইতিহাসের প্রতি নিষ্ঠা হওয়ার জন্য দরকারি লাগে। ধরেন হুসাইনি ব্রাহ্মণ, ফকিরি, ধরেন আমি এখনো বাংলাদেশে বহু পীর আলী ধারার অংশবিশেষ আছে, বা বড় বড় পীর আলী ধারার মধ্যেও আছে যে মনসার পূজা তারা এখনো করেন। মানে তারা সুফি তরিকার মানুষ, কিন্তু তারা এখনো মনসার পূজা করেন, এখনো এক্সিস্টিং আছে, এখনো মনসার ভাসান হয়।
এবং সুফিরা সেটা করেন, আমার পরিচয় আছে তাদের সঙ্গে। তো এইগুলোর ব্যাখ্যা কি তাহলে? মানে অর্থাৎ হচ্ছে যে তাহলে ইসলাম এমন একটা ইসলাম হচ্ছে যে ইসলামটা আসলে মডার্ন ইসলাম নয়, যে ইসলামটা অ্যান্টিকুইটি ইসলাম নয়, যে ইসলামটা অ্যান্টিকলোনিয়াল ইসলাম নয়, যে ইসলামটা আইডেন্টিটি পলিটিক্স ইসলাম নয়। কোন ইসলাম? এখনকার যে ইসলামের কনসেপ্ট, ইসলামের এখনকার যে ধারণা, বিশেষ করে সালাফিস্ট আইডিয়া থেকে, কনসেপ্ট থেকে বা ফ্রেমিং থেকে ইসলাম যা, তা এগুলো তো সবই বেদাতি এবং কাফির, মুশরিক। এটা তো ধরেন সারফেস লেভেলের কথা, কিন্তু ইসলামিক এবং ইসলামিকেট এই যে ধারণার বিতর্কটা আছে, এইটাকে হয়তো হক্সিনিয়ান জায়গা থেকে চিন্তা করলে কিছুটা ইসলামিকেট বলা যেতে পারে। কতখানি ইসলাম সেটা নিয়ে প্রশ্ন তোলার জায়গা আছে তো আসলে। আর যদি আমাদেরকে বলতে হয় যে না এটা ইসলাম, তাহলে আমাদেরকে ইসলাম সম্পর্কে কোনো একটা বড় ধারণা আগে তৈরি করে নিতে হবে, যেটাকে আমরা বলতে পারি যে হ্যাঁ এই সবকিছু সহই ইসলাম হয়, ইসলামিক হয়। যেমন শাহ আহমদ বলছেন যে কেউ যদি মানে ইয়া আলী বলে মুসলমান না হয়েও, ওটাও একটা ইসলামিক এক্সপ্রেশন হয়েছে তার। এখন এইরকম, কিংবা জাহাঙ্গীরের সেই পানপাত্র সহ সে মদ খেয়েই মুসলমান, কয়েকশো বছর ধরে মুসলমান, মানে আমরা তো মদও খাই, আমরা মুসলমানও। মানে এটা নিয়ে বড় বিতর্ক আছে যে হালাল হারাম কত বড় স্প্যান, তার মধ্যে কোনটা মুবা, কোনটা মাকরু, কোনটা কি, এই বিতর্ক আছে, যেটা ক্রিটিক করছেন ইরফান আহমেদরা শাহ আহমেদের। কিন্তু সেটা বাদ দিলাম আমি। আমার বক্তব্য হচ্ছে যে ইসলামাইজেশন কথাটা ব্যবহার করতে গেলে এখনকার জ্ঞানের জায়গা থেকে চিন্তা করলে এইটাকে আমরা একটা মানে কোন একটা ফর্মের ইসলামিকেট হয়তো বলতে পারবো, কিন্তু ইসলাম বলার ক্ষেত্রে আমাদেরকে আরো একটু ভাবতে হবে, অথবা আমাদেরকে ইসলামের সংজ্ঞা ধরে নিতে হবে সেইটা, যেটার কথা আমি বলতে যাচ্ছি, যে কোন ধর্মের ট্রান্সহিস্টোরিক্যাল বা ইতিহাস অতীত সর্বকাল পরিব্যাপ্ত কোনো এসেন্স নাই, যেমন ইসলামেরও নাই। এখন এই কথা বলার অনেক বিপদ বাংলাদেশে বসে, কিন্তু এইটা একটা বড় প্রশ্ন তাহলে যে, এবং আমি মনে করি যে এই বইটার গুরুত্বটা এখানেও যে সাম্প্রতিক ইসলামিক স্টাডিজের সঙ্গে এই বইটাকে মিলায় পাঠ করার একটা গুরুত্ব বা একটা ইন্টারেস্টিং একটা পাঠ হইতে পারে। আমার বলা শেষ করে আনছি প্রায়। দ্বিতীয় আরেকটা যেটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আধুনিকতার মধ্যে তো আমরা আছি, প্রভাবের মধ্যে আছি, অভিজ্ঞতার মধ্যে আছি, মানে ঔপনিবেশিক বর্ণবাদী আধুনিকতা। এইটার যে সেন্সিটিভিটি, এইটার যে সংবেদনশীলতা, এইটার যে জ্ঞানতাত্ত্বিক এবং চিন্তা পদ্ধতিগত যে আধিপত্য এবং দাপট, সেইটা যতখানি আমাদের মধ্যে স্বাভাবিক হয়ে উঠছে, সেইখান থেকে আমরা যেভাবে এতকাল ইসলামকে, ধর্মকে, কালচারকে বুঝে আসছি, সেই বোঝার বাইরে এই বইটা কতখানি, এইটা আমার কাছে একটা বড় প্রশ্ন। এবং সেই বোঝার বাইরে যদি আমরা না, মানে সেই বোঝার ব্যাপারটাকে বা এই বোঝার পলিটিক্সটাকে এনগেজ করে পাঠ না করলে, সম্ভবত এখন এই বইটা পাঠ করার ক্ষেত্রে আমাদের একটা ঘাটতি থেকে যেতে পারে বলে আমার কাছে মনে হয়। বিশেষ করে ইসলাম বিষয়ক বিতর্কের, ইসলাম একটা অবশ্যই গ্লোবাল হিস্ট্রিক্যাল একটা বড় ঘটনা, সেইটা বিষয়ে এখনকার সাম্প্রতিকতম যেসব বিতর্ক, হকসন থেকে শাহ আহমদ পর্যন্ত, বা আজিজ আল আজমেদের যে আলাপ, যে এই যেটা বললাম যে ইসলাম একটা ট্রান্সহিস্ট্রিক্যাল ব্যাপার নাকি হিউম্যানিস্ট্রিক্যাল ব্যাপার, যেটা কিনা প্রতিটা হিস্ট্রিক্যাল কনটেক্সটে তার নতুন চেহারা রূপ নিচ্ছে, যেটা উনি যেখানে বলেন যে ইসলাম ইন অ্যান্টিকুইটি, নট ইসলাম অ্যান্ড অ্যান্টিকুইটি। অর্থাৎ লেট অ্যান্টিকুইটি বা প্রাচীন যুগের শেষ ভাগে ইসলাম হাজির হচ্ছে, এই যে ব্যাপারটা সেটা একরকম, আর ওই যুগের সঙ্গে ইসলাম কি করলো সেটা একরকম, দুরকম পাঠ, দুরকম এপিস্টেমিক বা জ্ঞানতাত্ত্বিক একটা পাঠাতন। তো ইসলামকে এইরকম জায়গা থেকে বুঝে নিয়ে এরকম একটা ফ্রেমিং এর বা তার জ্ঞানতাত্ত্বিক, মানে ইসলাম সম্পর্কে আমাদের বোঝাপড়ার যে জ্ঞানতাত্ত্বিক পরিবর্তনও ঘটতেছে, শিফট ঘটতেছে, এই মাত্রাটাকে এনগেজ করে বা যুক্ত রেখে আমার মনে হয় যে ইসলাম বিষয়ক আলোচনা করা, বাংলাদেশে ইসলামের আলাপ করাটা অনেক বেশি ভালো ফলদায়ক, ইতিবাচক ফলদায়ক হতে পারে আমার কাছে মনে হয়। তা না হলে যেটা হয় যে অবশ্যই এই বইয়ের গুরুত্ব অসীম, বিশেষ করে আমি যখন বলবো যে পরিচয়বাদ বিরোধী অবস্থান থেকে এই বইটা বড় ভূমিকা রাখতে পারে।
এই বইটা একটা পরিচয়বাদের ক্রিটিক হিসেবে পাঠ করা যেতে পারে, কারণ এখানে সেই সব টেক্সটের উদাহরণ আছে, নবী বংশ থেকে শুরু করা বহু টেক্সটের উদাহরণ আছে যেগুলা আমাদের একটা মানে এক ধরনের বিশুদ্ধতাবাদী কালচারাল বা ইসলামিক পাঠ থেকে বিরত রাখতে সাহায্য করে। কিন্তু একই সঙ্গে আমি মনে করি যে ইসলাম বিষয়ক যে সর্বসাম্প্রতিক যে জ্ঞানতাত্ত্বিক বিতর্কগুলো আসছে ওটাকে মাথায় রেখে এবং বর্তমান কালের যে ঔপনিবেশিক বর্ণবাদী আধুনিকতা, জাতিরাষ্ট্র, পরিচয়বাদী রাজনীতি, এই মাত্রাগুলোকে সঙ্গে রেখে রেখে কি করে এই বইটা পাঠ করা যায় বা পাঠ করাটা ইন্টারেস্টিং কিনা, পাঠ করাটা জরুরি কিনা আপনারা ভেবে দেখবেন। কিন্তু আমি মনে করি যে এই বইটা বাংলা ভাষায় আসলো, আমরা অত্যন্ত উপকৃত হলাম। তো সেই কারণে ফিরোজকে ধন্যবাদ, ইউপিএলকে ধন্যবাদ এবং আজকের সবার আয়োজকদেরকে ধন্যবাদ এই বইটাকে মানে একটু বড় করে সামনে আনার জন্য। আর আমি দুঃখিত যে আমাকে আগে চলে যেতে হবে। সবাই ভালো থাকবে।